ওকে। তো এই মুহূর্তে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। তো তোমরা হয়তোবা গত ক্লাস যেগুলো ছিল সেগুলো ক্লজ সম্পর্কে বিস্তারিত জেনেছো। যে ক্লজ হচ্ছে ২ ধরনের হয়ে থাকে। ১ম টা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, দ্বিতীয়টা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ এবং ডিপেন্ডেন্ট ক্লজকে হচ্ছে ৩ টা ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে নাউন ক্লজ, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ এবং ৩rd নাম্বারটা হচ্ছে তোমার অ্যাডভার্বিয়াল ক্লজ। তো আমরা পূর্বের ক্লজ গুলো কিন্তু আলোচনা করেছি। অর্থাৎ নাউন ক্লজ কিন্তু অলরেডি আলোচনা করে দিয়েছি। যেটা কিন্তু গত আ ভিডিওতে বা গত দিনের ভিডিওতে। তো আজকে আমরা দেখব হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আর তোমরা সবাই জানো যে আমরা এই যে গ্রামারটা আছে, এটা আমরা কার গাইডলাইন নিচ্ছি? এটা হচ্ছে আমাদের যে রিড বইটা আছে, এই রিড বইয়ের গাইডলাইন নিয়ে মূলত হচ্ছে আমরা এই ক্লাসগুলো আপলোড করছি। তো তোমরা যারা এই বইটি কিনতে চাও তারা আমাকে WhatsApp এ মেসেজ অথবা নক করলেই আমি তোমাদেরকে এটা কেনার যে পেমেন্টটা আছে সেটা নিয়ে বলব এবং তোমরা সেই মাধ্যমে কিন্তু কিনে নিতে পারবে। চাইলে কেনার জন্য আ ভিডিও ডেসক্রিপশন বক্সে WhatsApp নাম্বার দেখতে পাচ্ছ। ওই নাম্বারে আমাকে কল অথবা মেসেজ দিয়ে বললেই তোমাকে বিস্তারিত জানিয়ে দেব। তো এখন আমরা দেখব হচ্ছে এই যে অ্যাডজেক্টিভ ক্লজ। তো অ্যাডজেক্টিভ ক্লজটাকে আমরা কিভাবে চিনতে পারি এবং এটা আসলে কিভাবে কাজ করে? তো ১ম এই আমরা আসি যে অ্যাডজেক্টিভ ক্লজ কি বা অ্যাডজেক্টিভ ক্লজ কাকে বলে? তো অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে একটি ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট ক্লজ। যা কি? যা হচ্ছে নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসবে। যা নাউন বা প্রোনাউনের পূর্বে বসে প্রোনাউনের পূর্বে বসে পূর্বে বসে উক্ত নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে। উক্ত নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে মডিফাই করবে। আসলে বিষয়টা কেমন হতে পারে দেখো, আমরা কি বললাম যে অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লজ। এটা কিন্তু তোমরা সবাই জানো। কি ক্লজ? ডিপেন্ডেন্ট ক্লজ। এবং এটার কাজটা কি? এটার কাজটা হচ্ছে যার পাশে বসবে অর্থাৎ যে নাউন বা যে প্রোনাউন এর পাশে বসবে সেই প্রোনাউন বা সেই নাউনকে মডিফাই করবে। কিভাবে? চলো একটা এক্সাম্পল দেখি। তোমাকে একটা এক্সাম্পল বলা হলো যে আ "দ্য ম্যান হু ওয়ার্কস", "দ্য ম্যান হু ওয়ার্কস ইন দিস অফিস ইজ মাই ক্লাসমেট, ইজ মাই ক্লাসমেট। অর্থাৎ ওই মানুষটি যে এই অফিসে কাজ করছে সে আমার ক্লাসমেট। আ তো এখন তোমাকে আন্ডারলাইন করে দেয়া হলো যে হু ওয়ার্কস ইন দিস অফিস। তো এতটুকুকে আমরা কোন ধরনের ক্লোজ বলবো? আমরা কি নাউন ক্লোজ বলবো, অ্যাডজেক্টিভ ক্লোজ বলবো নাকি অ্যাডভার্বিয়াল ক্লোজ বলবো? তো তুমি কিন্তু নাউন ক্লোজ সম্পর্কে অলরেডি জেনে এসেছো। নাউন ক্লোজ কোথায় বসে? সাবজেক্ট হিসেবে বসে। কোথায় বসে? অবজেক্ট হিসেবে বসে। তো এটা কি কোন সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে বসছে? এটা কিন্তু সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে বসে নাই। এটা কি কোথায় বসছে? একটা নাউন বা একটা প্রোনাউন এর পরে যে দ্যা ম্যান টা কি? ম্যান টা হচ্ছে একটা নাউন। তার মানে একটা নাউনের পরে বসছে। আর নাউনের পরে বা প্রোনাউন এর পরে কে বসে? কোন ধরনের ক্লজ বসে? অ্যাডজেক্টিভ ক্লজ এবং বসে কি করবে? সেটা হচ্ছে এই যে পূর্বে যে নাউনটা আছে এই নাউনকে মডিফাই করবে। মডিফাই করা মানে কি? অতিরিক্ত তথ্য দেবে। দেখো তো অতিরিক্ত তথ্য দিচ্ছে কিনা? আমি একটা কথা বললাম, "দ্যা ম্যান ইজ মাই ক্লাসমেট।" অর্থাৎ এইটুকু আমি স্কিপ করলাম। "দ্যা ম্যান ইজ মাই ক্লাসমেট।" তাহলে লোকটি আমার ক্লাসমেট। এখন বললাম "দ্য ম্যান হু ওয়ার্কস ইন দিস অফিস", তাহলে ওই মানুষটা যে এই অফিসে কাজ করে সে আমার ক্লাসমেট। তার মানে কি? হু ওয়ার্কস ইন দিস অফিস এটা কি করলো? এই ম্যানটাকে মডিফাই করলো। এখন যদি আমরা আরো একটা এক্সাম্পল দেই তাহলে আরো একটু বেশি ক্লিয়ার হবে। আমি বললাম "দ্য ক্লাস দ্যাট ইজ অন দ্য টেবিল, ইজ অন দ্য টেবিল কন্টেইনস মিল্ক", অর্থাৎ টেবিলের উপর যে গ্লাসটা আছে তাতে দুধ রাখা আছে। তো এইখান থেকে শুরু করে আমরা এই পর্যন্তকে বললাম যে এটাকে আমরা কোন ধরনের ক্লজ বলবো। তো এটা কোন ধরনের ক্লজ হবে? তোমরা হয়তোবা এই যে এই আলোচনা করতেছি এখন হয়তোবা ধরতে পারবে যে এটা অ্যাডজেক্টিভ ক্লজ। কিন্তু কেন অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে? ১ নাম্বার কথা হচ্ছে দেখো, এটা কি কোন ডিপেন্ডেন্ট ক্লজ নাকি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ?
আমরা কি জানি ডিপেন্ডেন্ট ক্লজ এ একটা ক্লোজ মার্কার থাকে। তার মানে এই যে ক্লোজ মার্কার আছে দ্যাট, তার মানে এটা কি একটা ডিপেন্ডেন্ট ক্লজ। আর ডিপেন্ডেন্ট ক্লজ কয় ধরনের থাকে? ৩ ধরনের থাকে। নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। তো অ্যাডজেক্টিভ ক্লজ কোথায় বসে? নাউন বা প্রোনাউনের পরে বসে উক্ত নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে। দেখো তো এই ক্লাসটাকে একটা নাউন। তো নাউনের পরে বসছে কিনা? হ্যাঁ, বসছে। এবং এই নাউনকে মডিফাই করছে কিনা? গ্লাসটা কোথায় রাখা আছে? এই যে টেবিলের উপর রাখা আছে। তার মানে এই নাউনটাকে মডিফাই করছে। তার মানে এটা আমাদের কোন ধরনের ক্লজ হবে? এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ হবে। এখন যদি শর্টকাট ওয়ে তুমি ধরো যে ভাইয়া শর্টকাট ওয়েটা কি আছে এই যে নাউন ক্লজ অ্যাডজেক্টিভ ক্লজ এর বিষয়টা। তো তোমাকে আমি বলব যে, যে ক্লজটা আছে এই ক্লজটা তুমি কেটে দেবে। অর্থাৎ এই ক্লজটা এভাবে কেটে দিয়ে তুমি বাদবাকিটুকু অর্থ করার চেষ্টা করবে। যদি অর্থবোধক মিনিংফুল হয় তাহলে সেটাকে তুমি বলবে হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আর যদি কোন মিনিং না আসে তাহলে তুমি সেটাকে বলবা হচ্ছে নাউন ক্লজ অথবা অন্যান্য কিছু। তো এখন দেখো তো, "দ্য ম্যান ইজ মাই ক্লাসমেট।" লোকটি আমার ক্লাসমেট। কোন মিনিং আসছে? অবশ্যই আছে। তার মানে এটা কি ধরনের ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ। "A glass contain milk." তাহলে কি গ্লাসে দুধ রাখা? কোন উম কোন মিনিংফুল আছে? অবশ্যই আছে। তার মানে এটা কি? তাহলে মাঝের যে ক্লজটা আছে এটা হচ্ছে কি আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজ হলে ওই ক্লজটা বাদ দিলেও আমার কোন সমস্যা হবে না। অর্থাৎ ওই ক্লজটা যদি আমি বাদও দেই তারপরেও আমার যে ইটা আছে, অর্থাৎ আ আমার যে সেন্টেন্সটা আছে, সেন্টেন্সের যে অর্থগত বিষয়টা আছে সেটাই কোন রকম কোন ইমপ্যাক্ট পড়বে না। ওকে, ঠিক আছে। এখন আমরা দেখে নিলাম। এখন দেখি যে এর ভিতর থেকে আমরা কয়েকটা কোয়েশ্চেন সলিউশন করা যাক। আসলে আমরা যদি কয়েকটা কোয়েশ্চেন সলিউশন করতে পারি তাহলে আমরা আরো বেশি ক্লিয়ার হতে পারব। তো এর জন্য আমরা সাহায্য নিচ্ছি আমাদের যে রিড বইটা ছিল সেই বইয়ের, এবং আমরা এইখান থেকে চলে যাব ৯ নাম্বার পেজে। তো আমরা একটু ৯ নাম্বার পেজে গিয়ে এখান থেকে কিছু কোয়েশ্চেন যদি সলিউশন করি তাহলে দেখব যে আমাদের আরো অনেকটাই ক্লিয়ার হতে পারছি। ওকে, এটা হচ্ছে আমাদের ৭ নাম্বার পেজ। ওকে, চলে যাচ্ছে আমাদের কি ৯ নাম্বার পেজে। এখন এই যে তোমাকে বলা হলো যে I know, এইখান থেকে আমরা একটু মার্কার নিয়ে নিই, ওকে। বলা হচ্ছে I know the boy who will win. The underline clause is. এই যে আন্ডারলাইন করা ক্লোজটা আছে এটাকে আমরা কোন ধরনের ক্লোজ বলবো? ১ নাম্বার কোয়েশ্চেনটা খেয়াল করো। কি বলা হয়েছে? I know the boy, আমি ওই বয়টাকে চিনি। Who will win, যে জিতবে। তাহলে এই যে ক্লোজটা আছে এটা কোন ধরনের ক্লোজ? এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লোজ। কেন ডিপেন্ডেন্ট ক্লোজ? কারণ এখানে একটা ক্লোজ মার্কার আছে। তাই এটা ডিপেন্ডেন্ট ক্লোজ। আর এটা কি নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ নাকি অ্যাডভার্বিয়াল ক্লোজ? এটা কোন ধরনের ক্লোজ? এটা কার পাশে বা কার মানে পাশে বসেছে এটা খেয়াল করো। এটা কি দ্য বয়, দ্য বয় এর পাশে বসেছে। আর দ্য বয়টা কি নাউন? তাহলে নাউন। কারণ নাউনের পাশে বসে নাউনকে মডিফাই করে কে? অ্যাডজেক্টিভ। তার মানে এটা কোন ধরনের ক্লোজ হবে? অ্যাডজেক্টিভ ক্লোজ হবে। কারণ আমাদের অ্যান্সারটা কি? বি নাম্বারটা অ্যাডজেক্টিভ ক্লোজ। এখন আসে হচ্ছে আমাদের এই যে আ ২ নাম্বারটা, I know the reason why Mithila has done it. আমি আসলে রিজনটা জানি না কেন মিথিলা এটি করেছে। তো এইখানে দেখো যে আমাদের এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের কোন ক্লজ এটা বলতে হবে। তো এটা আমরা দেখতে পাচ্ছি যে একটা ক্লোজ মার্কার আছে। তার মানে এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লোজ, এবং ডিপেন্ডেন্ট ক্লোজ আমরা জানি ৩ ধরনের থাকে। নাউন, অ্যাডজেক্টিভ আর হচ্ছে অ্যাডভার্ব। তো এটা কোন ধরনের ক্লোজ? তো এটা দেখবে এটার পজিশনটা কোথায়? নাউনের পরে নাকি নাউনের পূর্বে না কোথায় আসলে? দ্যা রিজন, দ্যা রিজনটা কি কারণ? এটা কি একটা নাউন। তার মানে এটা নাউনের পরে বসে নাউনকে মডিফাই করেছে। তার মানে এটা কোন ধরনের ক্লজ হবে? অ্যাডজেক্টিভ ক্লজ হবে। ৩ নাম্বারটা। কে? ওকে। তো এখন আসা হচ্ছে ৩ নম্বরে যে, "This is the pen that I lost yesterday." তাহলে এটাই হচ্ছে সেই কলমটা যেটা আমি গতকাল হারিয়েছিলাম। তাহলে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত কোন ধরনের ক্লজ? দেখো তো। এটা কার পাশে বসেছে? এই যে খুব সিম্পলি ভাই, এই যে নাউনের পাশে বসেছে, দ্যা পেন। আর নাউনের পাশে যদি কোন ক্লজ বসে, ডিপেন্ডেন্ট কোন ক্লজ বসে তাহলে সেটা কোন ধরনের ক্লজ হবে? সেটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যাবে। কোথায় অ্যান্সার? এই যে এই নাম্বারটা অ্যান্সার। প্রত্যেকটাই দেখো এমন। দ্যা আমব্রেলা হুইচ হ্যাজ এ ব্রোকেন হ্যান্ডেল। অর্থাৎ ওই যে ভেঙে যাওয়া হ্যান্ডেলের যে আমব্রেলাটা ছিল সেটা কি? সেটা আমার নিজের। তার মানে দেখো তো এটা কোথায় বসেছে? এই যে নাউনের পাশে বসেছে। নাউনের পাশে বসে নাউনকে মডিফাই করছে। দেখো, তুমি এটা বাদও দিতে পারতে। দেখো বাদ দেওয়া যায় কিনা? দ্যা আমব্রেলা ইজ মাইন। আমব্রেলাটি আমার। বলতেই পারো, কোন সমস্যা নেই।
তার মানে অ্যাডজেক্টিভ ক্লজটা চাইলে আমরা বাদ দিয়েও সেন্টেন্সের অর্থ করতে পারি এবং অর্থ যদি মিনিংফুল হয় সেটা 100% এই যেটাকে বাদ দিলাম যে ক্লজটা সেটা 100% হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। তার মানে এখানে অ্যান্সারটা কি হবে? অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে। তো এখন আমরা দেখব হচ্ছে রিডিউস অ্যাডজেক্টিভ ক্লজ। আসলে যে এই অ্যাডজেক্টিভ ক্লজ থেকে প্রশ্ন না আসলেও রিডিউস অ্যাডজেক্টিভ ক্লজ থেকে 100% প্রশ্ন আসবেই। তো চলো রিডিউস অ্যাডজেক্টিভ ক্লজ, রিডিউসড অ্যাডজেক্টিভ ক্লজ, ক্লজ। আচ্ছা, অ্যাডজেক্টিভ ক্লজ যে আমরা একটু আগে দেখলাম যে আমরা কি দেখলাম? আহ আমরা দেখলাম যে দ্য ম্যান। আচ্ছা আমি পূর্বের উদাহরণটাই লিখি। দ্য ম্যান, দ্য ম্যান হু ওয়ার্কস, হু ওয়ার্কস ইন দিস অফিস ইজ মাই ক্লাসমেট, ক্লাসমেট। ওকে। তো এটা কি? এটা তো তোমরা জানো যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত কি? এই পর্যন্ত হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। যেটা কিন্তু আমি একটু আগে কিন্তু ক্লিয়ার তোমরা হয়েছো। তো এটা তো কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, তাই না? ওকে। তো এখন দেখো রিডিউস অ্যাডজেক্টিভ ক্লজ। আমরা অ্যাডজেক্টিভ ক্লজ কে চাইলেই রিডিউস করতে পারি অর্থাৎ ছোট করতে পারি। এখন ইচ্ছা হলেই কি আমরা ছোট করব? আর ছোট করব বা কি দিয়ে? আমরা কি ইচ্ছামতো বাচ্চা দিয়ে কি ছোট করতে পারি? না, এটা একটা রুলস বা নিয়ম আছে। কেমন? তো আমরা অ্যাডজেক্টিভ ক্লজ কে চাইলেই রিডিউস করতে পারি এবং সেটা কয়েকটা ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে। সেটার জন্য কি হতে হবে? সেটার জন্য এই যে আমাদের যে প্রিন্সিপাল ক্লজ এর সাবজেক্ট আর যে ডিপেন্ডেন্ট ক্লজ এর সাবজেক্ট এক হতে হবে। দেখো দ্য ম্যান ইজ মাই ক্লাসমেট, প্রিন্সিপাল ক্লজ কতটুকু? এইটুকু আর হচ্ছে এইটুকু। এটা কি প্রিন্সিপাল ক্লজ। দ্য ম্যান ইজ মাই ক্লাসমেট, তাহলে কি লোকটি আমার ক্লাসমেট, তাহলে এটা প্রিন্সিপাল ক্লজ। তাহলে এইখানের আচ্ছা আমি তোমাদেরকে লিখে দিলে সবচেয়ে বেশি হবে। প্রিন্সিপাল ক্লজ আমাদের কোনটুকু? দ্য ম্যান ইজ মাই ক্লাসমেট, মাই ক্লাসমেট। আবার অনেকে বলো না যে ভাইয়া প্রিন্সিপাল ক্লজ আপনি কিভাবে খুঁজলেন? এটা কিন্তু আমরা ২ নাম্বার ভিডিওতে দেখছিলাম যে প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং ডিপেন্ডেন্ট ক্লজ কিভাবে আমরা চিনতে পারি। তো যেটার সাথে ক্লোজ মার্কার নাই সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর যেটার সাথে ক্লোজ মার্কার আছে সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। আর এতটুকু কি হু ওয়ার্কস ইন দিস অফিস, এটা কি? এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ অথবা ডিপেন্ডেন্ট ক্লজ। আচ্ছা ডিসি লিখলাম, ডিপেন্ডেন্ট ক্লজ। এটা কি? হু, অথবা আমরা দিলাম এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আমরা তো অ্যাডজেক্টিভ ক্লজ আমরা চিনেই গেছি যে হু ওয়ার্কস, ওয়ার্কস ইন দিস অফিস, ইন দিস অফিস। তাহলে আমাদেরকে এখন এইখানে দেখতে হবে যে প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট আর আমাদের যে অ্যাডজেক্টিভ ক্লজের সাবজেক্ট এই দুটা সেম কি না। আমাদেরকে প্রথমে সেটা খুঁজতে হবে। তো দেখি আমাদের প্রিন্সিপাল ক্লজের সাবজেক্টটা কি? দ্য ম্যান, লোকটি। হু ওয়ার্কস, তাহলে হুটা কাকে মডিফাই করে? দ্য লোকটিকে মডিফাই করতেছে। তার মানে ২ টা ক্লজের সাবজেক্ট কিন্তু আমাদের সেম। তো যখন এই অ্যাডজেক্টিভ ক্লজের সাবজেক্ট এবং প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট সেম হবে তখন সেই ক্লজটা চাইলে আমরা রিডিউস করতে পারি। আর রিডিউস করতে গেলে আমরা কি করব? রিডিউস করতে গেলে আমাদেরকে কিছু বাদ দিতে হবে। বাদ যাবে কি, কি? এটা খুব ভালো মতো খেয়াল রাখতে হবে। বাদ যাবে। রিডিউস করতে গেলে আমাদেরকে বাদ দিতে হবে বি ভার্ব। বি ভার্ব এবং আ এবং আচ্ছা ১ম এ বাদ দিতে হবে আমাদের হচ্ছে ক্লোজ মার্কার। ক্লোজ মার্কার এবং ২ নাম্বারে আমাদেরকে বাদ দিতে হবে হচ্ছে বি ভার্ব। বি ভার্ব। তার মানে ১ম এ আমরা ক্লোজ মার্কার বাদ দিব, দেন হচ্ছে বি ভার্বটা বাদ দেব। তার মানে এই ২ টা জিনিস বাদ যাবে। আর বাদ বাকিটুকুর মতো থাকবে। তারপরেও একটা কাজ করতে হবে। তো এইখান দেখি আমাদের কি আছে? হু আছে, একটা ক্লোজ মার্কার আছে। তার মানে এটা বাদ যাবে। আর কি যাবে? বি ভার্ব বাদ যাবে। এখানে তো বি ভার্ব নাই। এখন কি করব? তাহলে বি ভার্ব না থাকলে কি করতে হবে? দেখো। তো আমরা দেখলে মানে এখান থেকে যদি রিডিউস করি বিষয়টা এমন হয় দ্য ম্যান, দ্য ম্যান। যেহেতু ক্লোজ মার্কার বাদ যাবে তার মানে আমাদের আসে কি? ওয়ার্কস, এটা আসে। এই যে তার মানে এটা আসছে।
এখন আমরা এটাকে ফাইনাইট রাখতে পারব না। আমাদের কি করতে হবে? নন ফাইনাইট করে দিতে হবে। অর্থাৎ যদি বি ভার্ব না থাকে, পরবর্তী ভার্বের সাথে আমাদের আইএনজি করে দিতে হবে। তখন কি হতে হবে? ওয়ার্কিং। দ্য ম্যান ওয়ার্কিং ইন দিস অফিস। ইন দিস অফিস ইজ মাই ক্লাসমেট। তাহলে কিন্তু আমাদের এটার অ্যান্সারটা হয়ে যাবে। আচ্ছা, এটা সম্পর্কে আরো একটা যদি উদাহরণ তোমাদেরকে দেওয়া হয়, তাহলে আরো বেশি বুঝবে। তোমাদেরকে যতক্ষণ না বুঝতেছো ততদিন তোমাদেরকে কিন্তু উদাহরণ দিতেই থাকবো, কোনো সমস্যা নেই। এখন তোমাকে একটা বলা হলো যে দ্য ম্যান হু ইজ ড্রাইভিং হ্যাজ এ নিউ কার। দ্য ম্যান হু ইজ ড্রাইভিং, হু ইজ ড্রাইভিং হ্যাজ এ নিউ কার, হ্যাজ এ নিউ কার, নিউ কার। আচ্ছা, এখন তোমাকে বলা হলো এটাকে রিডিউস করো। তাহলে এটাকে রিডিউস করতে যদি বলা হয়, আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ কতটুকু? হু ইজ ড্রাইভিং, এতটুকু কি আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। তো এটাকে যদি আমরা রিডিউস করি, আমরা প্রথমে কি করব? প্রথমে দা ম্যান রাখলাম। তারপরে আমাদের প্রথমে কাটতে হবে কি? ক্লোজ মার্কার। এই যে প্রথমে ক্লোজ মার্কার বাদ দিতে হবে। ওকে, আমরা ক্লোজ মার্কার বাদ দিলাম। এরপরে কি? বি ভার্বটাকে বাদ দিতে হবে। তাহলে বি ভার্ব বাদ দিয়ে দিলাম। তাহলে দা ম্যান ড্রাইভিং, ড্রাইভিং হ্যাজ এ নিউ কার, নিউ কার। ওকে। তার মানে বি ভার্ব থাকলে আমাদের এই ক্লোজ মার্কার বি ভার্ব বাদ দিলেই কিন্তু যথেষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু বি ভার্ব যদি না থাকে, সেই মুহূর্তে কিন্তু আমাদের যে ভার্বটা থাকে এই ভার্বের সাথে আইএনজি করে দিতে হচ্ছে। তো বিষয়টা আরো তোমাদেরকে ক্লিয়ার করে বোঝাই বিষয়টা আসলে কি হচ্ছে। তো তোমাদেরকে আমি আবার ২ টা উদাহরণ দিব। সেটা হচ্ছে, আমি তোমাকে একটা উদাহরণ দিলাম। আ এই সেম উদাহরণটা আবার দিব। দ্য গার্ল, দ্য গার্ল হু ইজ স্ট্যান্ডিং বিসাইড মি। STANDING, standing beside me is my, আচ্ছা, GF লিখলাম। তার মানে গুড ফ্রেন্ড, ঠিক আছে? দ্য গার্ল হু ইজ স্ট্যান্ডিং বিসাইড মি ইজ মাই গার্ল গুড ফ্রেন্ড। ওকে? গার্লফ্রেন্ড নেভার, নেভার গার্লফ্রেন্ড, গুড ফ্রেন্ড। ওকে। তাহলে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত কি আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। এবং আরো একটা এক্সাম্পল লিখলাম, সেটা কি? দ্য ম্যান, দ্য ম্যান হু stands beside me, BSIDE, beside me is my brother, is my brother. ওকে। তো এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্তটা কি? এই পর্যন্তটা তো আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ, এটা তো তোমরা সবাই জানো। একটু আগে কিন্তু দেখেছি। আমরা মূলত এখন কি শিখতেছি? রিডিউস করা। তো আমরা কি জানি? রিডিউস করতে গেলে আমাদের কি, কি বাদ দিতে হবে? অর্থাৎ বাদ যাবে কি, কি? বাদ যাবে ১ নাম্বারে আমাদের বাদ যাবে হচ্ছে ক্লোজ মার্কার, ক্লোজ মার্কার। এবং ২ নাম্বারে আমাদের বাদ যাবে হচ্ছে বি ভার্ব, বি ভার্ব। ওকে। আর বি ভার্ব যদি না থাকে, বি ভার্ব, আচ্ছা ঠিক আছে, আমরা প্রথমে দেখি। এটা পরে আসি, এটা দেখি। প্রথমে আমাদের বাদ যাবে কি? এটাকে যদি আমরা রিডিউস করতে যাই, প্রথমে আমাদের ক্লোজ মার্কার বাদ দিতে হবে। ওকে, তাহলে আমি অ্যান্সারটা লিখে ফেলি। দ্য গার্ল, গার্ল। তাহলে প্রথমে আমাদের কি? ক্লোজ মার্কার বাদ যাবে। ওকে, ক্লোজ মার্কার বাদ, এবং ২ নাম্বারে বাদ যাবে কি? বি ভার্ব বাদ। ওকে, আমরা ইজ, এটা হচ্ছে একটা বি ভার্ব বাদ দিয়ে দিলাম। তাহলে কি হবে? দ্য গার্ল স্ট্যান্ডিং, স্ট্যান্ডিং beside me, beside me is my GF. ওকে। এখন তোমাকে বলা হলো যে এটাকে এটাকে তুমি রিডিউস করো। তাহলে আমরা কি জানি? আচ্ছা, প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট আমি সেম রাখলাম, কোনো সমস্যা নেই। এখন কি এটা প্রথমে ক্লোজ মার্কার বাদ দিতে হবে। ওকে, ক্লোজ মার্কার বাদ দিলাম। দ্বিতীয় নম্বর কি? বি ভার্ব বাদ যাবে। কিন্তু এখানে তো কোনো বি ভার্ব নাই। যদি বি ভার্ব না থাকে, বি ভার্ব না থাকে, তাহলে তাহলে মেইন ভার্বের সাথে, মেইন ভার্ব এর সাথে আইএনজি যোগ করতে হবে।
আইএনজি যোগ করতে হবে। করতে হবে। বিষয়টা কেমন? দেখো। তো এখানে তো আমাদের বি ভার্ব নাই। তার মানে এই যে মেইন ভার্বটা আছে, এই ভার্বটার সাথে কি করতে হবে? আইএনজি যোগ করে দিতে হবে। তাহলে স্ট্যান্ডস ছিল, তাহলে স্ট্যান্ডিং করতে হবে। স্ট্যান্ডিং, STANDING, স্ট্যান্ডিং beside me. Beside me is my brother. ওকে। তার মানে এখন যদি তোমাকে প্রশ্ন করা হয়, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত কি কোনো ক্লোজ আছে কি নাই? এটা কি ক্লোজ? এটা কি অ্যাডজেক্টিভ ক্লোজ এখন আছে? নিশ্চয়ই বলবা যে নাই। মানে নিশ্চয়ই তোমরা তো বলবা না যে হ্যাঁ, এটা ক্লোজ। কারণ ক্লোজ হতে গেলে কি লাগবে? একটা ক্লোজ মার্কার লাগবে। ডিপেন্ডেন্ট ক্লোজ হতে গেলে মানে যেকোনো ধরনের ক্লোজ হতে গেলে একটা ফাইনাইট ভার্ব লাগবে। কিন্তু এখানে কোনো ফাইনাইট ভার্ব আছে? কোনো ফাইনাইট ভার্ব নাই। তার মানে এটা কিন্তু এখন ক্লোজ এ নাই। তার মানে আমরা রিডিউস কেন করি? আমরা রিডিউস কেন করি? আমরা রিডিউস কে করি আমরা কোনো ক্লোজকে রিডিউস করি সেই ক্লোজকে একটা ফ্রেজে রূপান্তর করার জন্য। ফ্রেজে রূপান্তর করার জন্য। অর্থাৎ ক্লোজকে রিডিউস করলে কি হয়? সেই ক্লোজটা একটা ফ্রেজে রূপান্তর হয়ে যায়। তার মানে এতটুকু কি? একটা ফ্রেজ। ঠিক আছে? অ্যাডজেক্টিভ ফ্রেজ, ফ্রেজের তার কোনো রূপ হয় না যে নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ এরকম তো হয় না। তার মানে একটা ফ্রেজ হয়ে যায়। তার মানে কি? স্ট্যান্ডিং বিসাইড মি এটা কি একটা ফ্রেজ। তার মানে এটা কি হলো? যে কোনো ক্লোজকে যদি রিডিউস করা হয় সেটা আর ক্লোজ থাকে না, সেটা একটা ফ্রেজে রূপান্তর হয়ে যায়। ওকে, এখন আমরা একেবারে ডিরেক্ট চলে যাব আমাদের কিছু কোশ্চেন প্র্যাকটিসে। তো ওকে, আমরা এখান থেকে কিছু কোশ্চেন প্র্যাকটিস করি, তাহলে আমরা বিষয়টা আরো খুব ভালো মতো ধরতে পারবো। দেখো, ১ নম্বরে কি বলা হলো যে লিসেন, শোনো। I can hear someone dash at the door. এখানে আমাদের বলছে আমাদের অপশন থেকে আমরা কোনটা নিব? অপশন থেকে কোনটা নিব? নক নিব, নকিং নিব, না টু নক নিব, নাকি নকড নিব? ওকে, তো এখন দেখো তো আমাদের এখানে কোনো ক্লোজ মার্কার আছে কিনা? আমরা কি জানি যে কোনো নাউন অথবা প্রোনাউনের কে মডিফাই করে কে? অ্যাডজেক্টিভ ক্লজ। তার মানে এইখানে মূলত কে ছিল? এইখানে মূলত ছিল আমাদের হু ইজ নকিং, হু ইজ নকিং, KNOCKING, হু ইজ নকিং, হু ইজ নকিং এট দ্য ডোর। তাহলে আমি শুনতে পারছি কেউ একজন দরজায় নক করতেছে। তাহলে আমাদের এখানে কি কি বাদ যাবে? প্রথমত আমাদের বাদ যাবে ক্লোজ মার্কার। ওকে, ক্লোজ মার্কার বাদ দিলাম। দ্বিতীয়ত বাদ যাবে বি ভার্ব বাদ দিলাম। তখন কি থাকে? নকিং থাকে। তার মানে আমাদের বি নাম্বারটা কি হচ্ছে? অ্যান্সার হয়ে যাচ্ছে। ওকে, এখন আসো ২ নাম্বারটা। কি বলা আছে? I saw a man on a rope. তাহলে আমি ছাদের উপর একজন ব্যক্তিকে কোন কিছু করতে দেখলাম। মানে এখানে স্ট্যান্ডিং যেহেতু আছে তার মানে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। তো এখন বিষয়টা খেয়াল করো যে আমরা যদি কোনো একটা ক্লোজ বলতে চাই বা এখানে আমরা বুঝতেছি যে আমাদের অ্যাডজেক্টিভ ক্লোজ হবে। অ্যাডজেক্টিভ ক্লোজ হতে গেলে কি লাগবে আমাদের? একটা ক্লোজ মার্কার এবং একটা ফাইনাইট ভার্ব। তো এই ১ নাম্বার আসো দেখো তো এখানে কোনো ক্লোজ মার্কার আছে, কোনো ফাইনাইট ভার্ব আছে কিনা? একটা ক্লোজ হতে গেলে তো একটা ফাইনাইট ভার্ব মাস্ট লাগবে। তার মানে এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই। তার মানে এই নাম্বারটা কাটা। সি নাম্বারটা কি? একটা ফাইনাইট ভার্ব আছে কিন্তু কোনো ক্লোজ মার্কার নাই। আমরা জানি একটা সেন্টেন্সে একটা মাত্র প্রিন্সিপাল ক্লোজ থাকে, বাদবাকি সবগুলোই কি হয়? ডিপেন্ডেন্ট ক্লোজ হয়ে যায় বা সাবঅর্ডিনেট ক্লোজ হয়ে যায়। আর সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লোজে কি থাকবে? মাস্ট একটা ক্লোজ মার্কার থাকবেই। তার মানে এইখানে তোমার ফাইনাইট ভার্ব থাকা সত্ত্বেও কোনো ক্লোজ মার্কার নাই। এই কারণে সি নাম্বারটা বাদ। ডি নাম্বারটা দেখো স্ট্যান্ডিং আছে, বি নাম্বারটা ইজ স্ট্যান্ডিং আছে। তো ইজ স্ট্যান্ডিং আমরা কি বললাম যে ডিপেন্ডেন্ট ক্লোজ তো কখনো ক্লোজ মার্কার ছাড়া বসে না। তার মানে এটাও বাদ। তার মানে ডি নাম্বারটা আমাদের অপশনাল থাকে। তার মানে ডি নাম্বারটাই অ্যান্সার হলো। এটা মূলত ছিল কিভাবে? তুমি যদি না বোঝো যে এটা রিডিউস করা হইছে তারপরেও কিন্তু অ্যান্সার করতে পারবে। আর তুমি যদি বোঝো যে এটা রিডিউস করা হয়েছে তাহলে আরো ভালো মতো অ্যান্সার করতে পারবে। এটা মূলত ছিল কিভাবে? এটা মূলত ছিল হু ইজ স্ট্যান্ডিং, হু ইজ স্ট্যান্ডিং। তার মানে এইখান থেকে রিডিউস করতে গেলে আমাদের কি, কি বাদ যায়? বাদ যায় হচ্ছে ১ নম্বরে ক্লোজ মার্কার বাদ যায় এবং আমাদের ২ নম্বরে বাদ যায় কি? বি ভার্ব। বি ভার্ব। আর বি ভার্ব যদি না থাকে তাহলে মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করে দিতে হয়। ওকে, তার মানে এইখানে আমাদের ক্লোজ মার্কারটা বাদ গেল, বি ভার্বটা বাদ গেল। থাকে কি? থাকে হচ্ছে স্ট্যান্ডিং। দেখো আমাদের ডি নাম্বারটা কিন্তু অপশনে আছে।
এখন ৩ নাম্বার তোমাকে বলা হলো যে এটা কি হবে? My friend dash in Italy will be at the party. তাহলে আমার বন্ধু যে ইটালিতে পড়াশোনা করে সেও পার্টিতে জয়েন করবে। তাহলে এখানে দেখো তো আমাদের কোনো ফাইনাইট ভার্ব আছে কিনা? ওকে, তার মানে এই যে ফাইনাইট ভার্ব আছে। এবং অপশনও দেখতে পাচ্ছি কিছু ফাইনাইট ভার্ব আছে আবার কিছু নন ফাইনাইট ভার্বও আছে। তার মানে যদি আমরা ফাইনাইট ভার্ব নেই তাহলে সেখানে একটা ক্লোজ হবে, সেটা ক্লোজ হতে হবে। আর যদি নন ফাইনাইট ভার্ব নেই তাহলে সেখানে কোনো ক্লোজ প্রয়োজন নেই। এখন আসো যে আমাদের এই যে ক্লোজ হতে গেলে কি লাগবে? একটা ক্লোজ হতে গেলে একটা লাগবে ক্লোজ মার্কার প্লাস হচ্ছে ফাইনাইট ভার্ব। এখন আসো এ নাম্বারটা কি আছে? এ নাম্বারটা আমাদের ক্লোজ মার্কার আছে। কিন্তু ফাইনাইট ভার্ব কি আছে? নাই। তার মানে এটা কি? এটা আমাদের হবে না। কারণ ক্লোজ বসবে তো এখানে একটা। সেটা রিডিউস হোক অথবা যেটাই হোক না কেন। ধরো তুমি রিডিউস ক্লোজ পারো না। তুমি জাস্ট ক্লোজ জানো। এই ক্লোজ দিয়ে কিন্তু এটার অ্যান্সার করতে পারবে। মানে সবগুলোর অ্যান্সার তুমি ক্লোজ দিয়েই করতে পারবে। বি নাম্বারটা আসো। ক্লোজ মার্কার হতে গেলে একটা ক্লোজ হতে গেলে একটা ক্লোজ মার্কার প্রয়োজন। তার মানে বি নাম্বারে কোনো ক্লোজ মার্কার নাই। এই কারণে বি নাম্বারটা কাটা। সি নাম্বারটা কি? শুধু ফাইনাইট ভার্ব হলেই কিন্তু ক্লোজ হবে না। কারণ ডিপেন্ডেন্ট ক্লোজ হতে গেলে একটা ক্লোজ মার্কার প্রয়োজন হবে। সেক্ষেত্রে সি নাম্বারটাও হবে না। এক্ষেত্রে একটা অপশনই বাকি আছে সেটা ডি নাম্বার। তার মানে ডি নাম্বারটাই অ্যান্সার। আবার তুমি যদি এমনভাবে ভাবতে পারো তাহলে তো আলহামদুলিল্লাহ। কিভাবে? যে মাই ফ্রেন্ড হু ইজ স্টাডিং STUDYING স্টাডিং যে পড়ালেখা করতেছে। তো এখন কি হবে আমাদের? রিডিউস করতে গেলে আমাদের বিভাগ কাটা যাবে এবং ক্লোজ মার্কার কাটা যাবে। বাদবাকি কি থাকবে? স্টার্টিং থাকবে। তার মানে ডি নাম্বারটা আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। এখন এই যে ৪ নাম্বার বলা হলো, "The men that are working on the project come from India." এটাকে তুমি রিডিউস করতে বলছো। এটাকে তুমি রিডিউস করো। কি হবে অ্যান্সারটা? খুব সহজ কিন্তু অ্যান্সার, বাট হয়তোবা তোমরা ট্রিকি ভাববে। এটা কিন্তু উত্তরেও দেওয়া নাই। তার মানে তোমাদের নিজেদের কিন্তু খুব কষ্ট করতে হবে। তো কি বলা হয়েছে? "The men that are working on the project came from India." তাহলে এইখান থেকে শুরু করে এই যে that আর ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট এটা কি? এটা হচ্ছে আমাদের মূলত অ্যাডজেক্টিভ ক্লজ। তো এইখান থেকে বলছে যে নিচের কোনটা সঠিক। তার মানে আমাদেরকে কি করতে বলছে? আমাদেরকে রিডিউস করতে বলছে। তো এই নাম্বারটা কিন্তু হুবহু যেটা ছিল সেটাই কিন্তু বসানো হয়েছে। এটাকে আমি লিখলাম রিডিউস, রিডিউস, রিডিউস করো। এই নাম্বারটা তো এই পূর্বেরটাই বসানো হইছে। এটা নিয়ে কোন সমস্যা নেই। বি নাম্বারটায় আসি যে হু আর ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট। ও আচ্ছা দাঁড়াও। এখানে আসলে প্রবলেমটা কি হয়েছে দেখো, যে এই যে দ্য মেন এটা কি? এটা একটা মানুষ। আর মানুষের ক্ষেত্রে তো আমাদের প্রোনাউন দ্যাট বসে না। আমাদের প্রোনাউন কি বসে? আমাদের প্রোনাউন হু বসে। দ্যাট বসে কিসের ক্ষেত্রে? বস্তুর ক্ষেত্রে। তার মানে এখানে তো আমরা দ্যাট বসে সবচেয়ে মহা পাপ করেছি। তো এক্ষেত্রে কি আমাদের হু বসাতে হবে। দ্য মেন হু আর ওয়ার্কিং। তার মানে আমাদের এখানে দ্যাট এই কারণে আমাদের এটা ভুল গেছে। কারণ ব্যক্তিবাচক প্রোনাউন হিসেবে আমাদের মূলত বা ক্লোজ মার্কার হিসেবে আমাদের হু বসাতে হবে। বি নাম্বারটা হু আছে। আর সি নাম্বারটা কি? সি নাম্বারটা আমাদের কোনো ক্লোজ মার্কার নাই। আর ক্লোজ মার্কার না থাকলে ডিপেন্ডেন্ট ক্লোজ এ মাস্ট বি ক্লোজ মার্কার থাকবে। এই কারণে সি নাম্বারটা বাদ ক্লোজ মার্কার না থাকার কারণে। এবং বি নাম্বার আর ডি নাম্বারের ভিতর দেখি। দ্য মেন হু আর ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট কেম ফ্রম ইন্ডিয়া। ডি নাম্বার আছে দ্য মেন ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট কেম ফ্রম ইন্ডিয়া। এখন যদি তোমাকে এটা রিডিউস করতে বলে তাহলে তুমি কি করবে? তাহলে তুমি বি ভার্বটা কেটে দিবে। ওকে, বি ভার্ব কাটা। আর কি কাটা? আর হচ্ছে তোমার এই ক্লোজ মার্কার কাটা আর হচ্ছে বি ভার্ব কাটা। তারপরে থাকে কি? ওয়ার্কিং থাকে। দ্য ম্যান ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট। তার মানে আমাদের কি? আমাদের ডি নাম্বারটা অ্যান্সার। খুব সহজেই কিন্তু আমরা এটা করতে পারি। ওকে। তো এই যে আরেকটা বলা হলো, এটা অনেকবার এসেছে। অনেক স্টুডেন্ট আমাকে পার্সোনালি অনেকবার জিজ্ঞেসে যে, "ভাইয়া এটা কিভাবে অ্যান্সার হয়? এটা বুঝি না, এটা সেটা।" তো দেখো এখান থেকে খুব সহজেই বুঝতে পারবে। "The tall gentleman dash by the door is the bank manager." তো এইখানে আমাদের দেখো তো কোনো ফাইনাইট ভার্ব আছে কিনা? এই যে ফাইনাইট ভার্ব আছে। তার মানে আমাদের এইখানে যেটা বসবে সেটা কিন্তু নন ফাইনাইট। ক্লোজ সেটা যদি ক্লোজ হয় তাহলে একটা ক্লোজ হবে। আর যদি ক্লোজ না হয় সেটা নন ফাইনাইট একটা ভার্ব বসবে। তো এইখানে দেখো তোমার নন ফাইনাইট ভার্ব কোনটা আছে? ১ নাম্বারটা আসো, এ নাম্বারটা কি আছে? হু স্ট্যান্ডিং। তো আমরা যদি ক্লোজ মার্কার নেই, তারপর একটা ফাইনাইট ভার্ব থাকতে হবে, সেটা একটা ক্লোজ হয়ে যাবে। তার মানে এখানে কোনো ফাইনাইট ভার্ব নাই। তার মানে এটা ক্লোজ না, বাদ। বি নাম্বারটা কি? এটা ফাইনাইট ভার্ব আছে, ইজ স্ট্যান্ডিং। ফাইনাইট ভার্ব আছে। কিন্তু এর পূর্বে তো কোনো ক্লোজ নাই। তার মানে এটা বাদ।
সি নাম্বারটা কি শুধু একটা ফাইনাইট ভার্ব, বাট কারণ ডিপেন্ডেন্ট ক্লোজ হতে গেলে একটা ফাইনাইট ভার্ব মাস্ট প্রয়োজন। তার মানে ডি নাম্বারটা আমাদের অ্যান্সার হচ্ছে। এটা মূলত কি ছিল? দ্য টল জেন্টলম্যান হু হু ইজ স্ট্যান্ডিং। স্ট্যান্ডিং। তার মানে আমাদের কি? আমাদের রিডিউস করতে গেলে ক্লোজ মার্কার বাদ যাবে, বি ভার্ব বাদ যাবে। থাকে কি? স্ট্যান্ডিং থাকে। এই কারণে আমার 3 নাম্বারটা অ্যান্সার হয়েছে। ওকে। তো এখন যদি আমরা আরো একটা বিষয় খেয়াল করি, সেটা কি? সেটা হচ্ছে আমরা দেখলাম হচ্ছে রিডিউস করা যাবে। এখন কথা হচ্ছে যে রিডিউস তুমি চাইলে সবসময় করতে পারবে না। তাহলে কখন আমি রিডিউস করতে পারবো না? তাহলে তোমাকে সেটারও ধারণা নিতে হবে। তোমাকে একটা কোয়েশ্চেন দেয়া হলো এরকম, "দ্য ওম্যান দ্য ওম্যান whose son is blocking the entrance blocking the আচ্ছা entrance 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 works upstream works up stair S-T-A-I-R-S upstairs ওকে তো এইখান থেকে শুরু করে এই পর্যন্তটা কি আমাদের এই ভার্বের আগ পর্যন্ত হচ্ছে আমাদের এটা অ্যাডজেক্টিভ ক্লজ। আর আমরা কি জানি অ্যাডজেক্টিভ ক্লজ কে রিডিউস করা যায়। আর রিডিউস করতে গেলে কি করতে হবে? প্রথমে হচ্ছে আমাদের ক্লোজ মার্কার বাদ দিতে হবে এবং ২ নাম্বার কাজ হচ্ছে আমাদের বি ভার্ব বাদ দিতে হবে। বি ভার্ব বাদ দিতে হবে। তাহলে এই ২ টা জিনিস আমাদের কি করতে হবে? বাদ দিতে হবে। তো ওকে চলো আমরা যদি ক্লোজ মার্কারে যে বাদ দিলাম, এরপর আমাদের বি ভার্ব বাদ দিতে হবে। বি ভার্ব বাদ দিলাম। তাহলে কি হবে? হবে না। কেন হবে না? কারণ দেখো, কারণ হচ্ছে আমাদের ক্লোজ মার্কারের পরেই বি ভার্ব থাকতে হবে। অর্থাৎ ক্লোজ মার্কারের পরেই আমাদের ভার্ব থাকতে হবে। যদি ক্লোজ মার্কারের পরে আমাদের ভার্ব থাকে শুধুমাত্র সেই ক্লোজটাকে সেই অ্যাডজেক্টিভ ক্লোজটাকে আমরা রিডিউস করতে পারবো। আদারওয়াইজ আমরা রিডিউস করতে পারবো না। এটা কিন্তু আমরা রিডিউস করতে পারবো না। কেন পারবো না? কারণ হুজ টা একটা ক্লোজ মার্কার। ক্লোজ মার্কারের পরে আরেকটা নাউন আছে। তার মানে এটাকে আমরা রিডিউস করতে পারবো না। খুব শর্টকাট। রিডিউস কাকে করতে পারবো না? দেখো। শর্টকাট লিখে নাও। রিডিউস করতে পারবো কাকে? ক্লোজ মার্কার প্লাস বি ভার্ব প্লাস মেইন ভার্ব সমান কি? রিডিউস পসিবল। পসিবল কি পসিবল? রিডিউস। তাহলে আর পসিবল মানে কি? রিডিউস পসিবল। এখন ২ নাম্বারে আসো। ২ নাম্বার কি বললাম? ক্লোজ মার্কার প্লাস একটা সাবজেক্ট। সাবজেক্ট হিসেবে কে থাকে? নাউন অথবা প্রোনাউন। তাহলে ক্লোজ মার্কার প্লাস নাউন অথবা প্রোনাউন প্লাস হচ্ছে বি ভার্ব বি ভার্ব প্লাস মেইন ভার্ব সমান কি? রিডিউস ইম্পসিবল। ইম্পসিবল। ওকে। এখন তোমাকে আমি একটা কোশ্চেন করলাম। এটাকে তুমি রিডিউস করবে কি করবে না এটাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। তোমাকে আমি কোশ্চেন করলাম দ্য টাইম when রহিম arrived was inconvenient inconvenient convenient ওকে তো এইখান থেকে শুরু করে এই পর্যন্তটা কি এই পর্যন্তটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ আর আমরা কি জানি অ্যাডজেক্টিভ ক্লজটা কিন্তু তোমার রিডিউস করাই যায় কোনো সমস্যা নেই এখন আসো এটাকে তুমি রিডিউস করবে কি করবে না আমাকে বলো আমরা কি জানি অ্যাডজেক্টিভ ক্লজ রিডিউস করতে গেলে ক্লোজ মার্কার এবং বি ভার্ব এই দুটা বাদ দিতে হয় এখানে দেখো ক্লোজ মার্কার আছে আর বি ভার্ব যদি না থাকে পরবর্তী ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করতাম তো এখানে কিন্তু পরবর্তী ভার্ব আসে এর সাথে আইএনজি যোগ করা যাবে এখন কথা হচ্ছে এটাকে আমরা রিডিউস করতে পারবো দেখো তো আমাদের স্ট্রাকচারটা দেখো তো ক্লোজ মার্কার এই যে একটা ক্লোজ মার্কার তারপর কি আছে নাউন অথবা প্রোনাউন আছে এই যে একটা নাউন আছে তারপর কি আছে বি ভার্ব আছে নাই কোনো সমস্যা নাই মেইন ভার্ব তো আছে ওকে আছে তাহলে কি হবে ইম্পসিবল তার মানে এটাকে আমরা রিডিউস করতে পারবো না
কেন পারবো না? কারণ তোমার হচ্ছে ক্লোজ মার্কারের পরে যদি কখনো একটা নাউন অথবা প্রোনাউন চলে আসে তাহলে সেই ক্লোজ কে আমরা কখনোই রিডিউস করে ছোট করতে পারবো না, অর্থাৎ তাকে আমরা ফ্রেজে রূপান্তর করতে পারবো না। ওকে, চলো আমরা কিছু কোশ্চেন প্র্যাকটিস করি তাহলে। ওকে, তো আমরা এখান থেকে তোমাদেরকে কিছু কোশ্চেন প্র্যাকটিস করাই, তাহলে তোমরা হয়তোবা আর একটু ক্লিয়ার হতে পারবে। ওকে, এটা দেখো ৯ নাম্বারটা দেখো। তো ৯ নাম্বারটা কি বলা হয়েছে? দ্য ওয়াস্টার্স রেঞ্জ ড্যাশ এক্সটেন্ডস ফ্রম সাউথার্ন কি লেখা আইডিয়াহু ইনটু নর্থ। আচ্ছা, মানে এটার অর্থ খুব কঠিন, বাট তুমি চাইলেও কিন্তু এটাকে বুঝতে পারবে যে এটা কিভাবে রিডিউস, এটা কি করতে হবে না করতে হবে। তো এই যে কমা আছে তাই না, তার মানে এখানে কে বসতে পারবে? নাউন বা নাউনের পরে বসে কে? অবশ্যই অ্যাজেটিভ, তার মানে অ্যাজেটিভ ক্লোজ এখানে বসার অধিকার রাখে। আর ক্লোজ হতে গেলে কি লাগবে? ক্লোজ হতে গেলে মাস্ট বি একটা ক্লোজ মার্কার লাগবে। তাহলে মাস্ট বি কি লাগবে? ক্লোজ হতে গেলে মাস্ট বি একটা ক্লোজ মার্কার লাগবে, প্লাস কি লাগবে? একটা সাবজেক্ট লাগবে, প্লাস অথবা সাবজেক্ট নাও থাকলেও প্লাস হচ্ছে একটা ফাইনাইট ভার্ব থাকবে। এমনই তো, তাই না? হ্যাঁ, ওকে। তো এখন আসো যে আমরা যদি বি নাম্বারটা আসি, দেখো তো এইখানে কোনো ফাইনাইট ভার্ব আছে কিনা? কোনো ফাইনাইট ভার্ব নাই, তার মানে এটা কোনো ক্লোজ না, এই জন্য বি নাম্বারটা কাটা। কারণ ভাই এইটাকে দুইটা নাউন তো একসাথে হতে পারে না পাশাপাশি। পাশাপাশি দুইটা নাউন কখনোই বসতে পারে না। আমরা কখনো বলি যে রহিম করিম ইজ এ গুড স্টুডেন্ট? কখনোই কিন্তু বলি না। তার মানে দুইটা নাউন পাশাপাশি কোনো কনজাংশন ছাড়া একসাথে থাকতে পারে না। তার মানে তুমি বলতে পারবে না যে দ্য ওয়াস ওয়াস্টাস রেঞ্জ এ পার্ট অফ দ্য রকি মাউন্টেন দ্যাট, বলতে পারবে না, কিন্তু রহিম করিম হয়ে গেল, তখন একসাথে হয়ে গেল দুটা নাউন। সি নাম্বারটা আসি। তো এইখানে তো আমাদের একটা ভার্ব আছেই, এই যে প্রিন্সিপাল ক্লোজের ভার্ব এক্সটেন্ডস, একটা কি প্রিন্সিপাল ক্লোজের ভার্ব। আর এইখানে আমরা নতুন করে আরো একটা ভার্ব আনছি উইথাউট ক্লোজ মার্কার। একটা ক্লোজ হতে গেলে তো ক্লোজ মার্কার লাগবে, কিন্তু এখানে ক্লোজ ক্লোজ মার্কার নাই, কারণে সি নাম্বারটা কাটা। ডি নাম্বারটা কি? ডি নাম্বারে কোনো ফাইনাইট ভার্ব নাই, কোনো ক্লোজ মার্কার নাই, এই কারণে ডি নাম্বারটা কাটা। আমাদের কি সঠিক? এ নাম্বারটা সঠিক। দেখো এই যে ক্লোজ মার্কার আছে, সাবজেক্ট থাকলেও থাকতে পারে, না থাকলে না থাকতে পারে, এই যে ফাইনাইট ভার্ব আছে, তারপরে অবজেক্ট আছে, তারপরে বাদ বাকিটাও আছে। তার মানে কিন্তু মিলে গেছে। তার মানে আমাদের অ্যান্সারটা কি? অ্যান্সারটা হচ্ছে এ নাম্বারটা। ওকে, তো এখন উপর দিক থেকে আরেকটা কোশ্চেন আমরা দেখি, তাহলে আমাদের আশা করি যে হয়ে যাবে। এখন দেখো এই যে এরকম যে এয়ারোডাইনামিক্স is the study of the forces dash on an object as it moves through the astropy। তো এইখানে আমাদের ভার্ব আছে কয়টা দেখো, এই একটা ভার্ব, aerodynamics is the study of the force dash on an object it moves। তাহলে এই একটা ভার্ব, তার মানে দুইটা ভার্ব আছে, তার মানে এখানে আমাদের ক্লোজ কয়টা? দুইটা ক্লোজ। দেখো এই যে as it moves, এটা কিন্তু একটা ক্লোজ মার্কার দিয়ে শুরু হয়েছে, তার মানে এটা কি? এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লোজ বা হ্যাঁ, বা সাবঅর্ডিনেট ক্লোজ। আমরা কি জানি? একটা সেন্টেন্সে একাধিক ক্লোজ থাকতে পারে। একটা থাকবে মেইন ক্লোজ বা প্রিন্সিপাল ক্লোজ, আর বাদ বাকি সকল কিছু হবে কি? ডিপেন্ডেন্ট ক্লোজ। একটা থাকবে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, বাদ বাকি যতগুলো থাকবে সব হবে কি? ডিপেন্ডেন্ট ক্লোজ। তার মানে এইখানে প্রথমটুকু যেটা আছে, অ্যারোডাইনামিক ইজ দ্য স্টাডি অফ দ্য ফোর্স, তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ক্লোজ। আর বাদ বাকিটুকু কি হবে? সব ওই ইন্ডিপেন্ডেন্ট, তার মানে এই একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ আছে। তো এইখানে যদি আমাদের কোনো ক্লোজ বসে সেটা ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। তার মানে আমরা দেখি আমাদের হচ্ছে বি নাম্বার কি? অ্যাক্ট। দেখো শুধু ফাইনাইট ভার্ব থাকলে তো কোনো ক্লোজ হয় না। ডিপেন্ডেন্ট ক্লোজ হতে গেলে তো আমাদের একটা তোমার ক্লোজ মার্কার প্রয়োজন, বি নাম্বারে নাই, এই কারণে বাদ। ডি নাম্বারটাও সেম, ক্লোজ মার্কার না থাকার কারণে বাদ। সি নাম্বারটাও সেম, ক্লোজ মার্কার না থাকার কারণে বাদ। তার মানে এই নাম্বারটা আমার অ্যান্সার হয়ে যাচ্ছে। ওই যে রিডিউস করা হয়েছে যে হুইচ ইজ অ্যাক্টিং। ওকে, তার মানে আমরা কিন্তু খুব ইজিলি এই যে রিডিউস ক্লোজটা আছে এ সম্পর্কে জেনে নিলাম, এবং পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসলে আমরা কিন্তু ইজিলি খুব সলভ করতে পারবো। এই যে বাদ বাকি প্র্যাকটিস গুলো অনেক দেওয়া আছে, চাইলে তোমরা আমার এই রিড বইটা থেকে করে নিতে পারো। ওকে, তো এই যে আলোচনাটা আমাদের হলো, এখানে আমরা কি কি শিখলাম? এখানে আমরা শিখলাম হচ্ছে অ্যাডজেক্টিভ
ক্লজ অর্থাৎ অ্যাজেটিভ ক্লজটা কি? অ্যাজেটিভ ক্লজ কিভাবে কাজ করে? অ্যাজেটিভ ক্লজটা চেনার উপায়। দেন এরপরে আমরা দেখলাম যে অ্যাজেটিভ ক্লজকে কিভাবে রিডিউস করা যায় এবং একটা অ্যাজেটিভ ক্লজকে রিডিউস করতে গেলে আমাদের কি? আমাদের হচ্ছে ক্লোজ মার্কার এবং বি ভার্ব বাদ দিতে হয়। আর যদি কখনো দেখি ক্লোজ মার্কারের পরে বি ভার্ব নাই, সেখানে বি ভার্বের পরে মেইন ভার্ব আছে। তার মানে সেটাকে আমরা রিডিউস করতে গেলে কি করি? সেটাকে আমরা রিডিউস করতে গেলে আমরা সেই মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করে দেই। অর্থাৎ যদি বি ভার্ব না থাকে তাহলে মেইন ভার্বের সাথে আইএনজি যোগ হবে। এবং আমরা এটাও দেখেছি যে সব ক্লোজকেই সব অ্যাডজেক্টিভ ক্লোজকেই রিডিউস করা যাবে না। কখন রিডিউস করা যাবে না? যখন আমাদের এই ক্লোজ মার্কারের পরে নাউন অথবা প্রোনাউন তারপরে বি ভার্ব অথবা মেইন ভার্ব থাকবে। তখন কি হবে? আমাদের সেই ক্লোজটাকে কখনোই রিউজ করা যাবে না। এবং এরপর আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এবং কিছু হোম প্র্যাকটিসও করেছি। তো আশা করি তোমাদের এই যে এই ক্লাসটা করার পর অ্যাডজেক্টিভ ক্লোজ এবং অ্যাডজেক্টিভ রিডিউস ক্লোজ সম্পর্কে কোন রকম কোন সমস্যা থাকবে না। আমি কখনো কোন ভিডিওতে বলি না যে ভিডিওটা শেয়ার করো। তো আমি এই ভিডিওতে বলব তোমরা ভিডিওটা শেয়ার করে দাও। কেন? কারণ এই ভিডিওটা খুব কষ্ট করে করা হয়েছে। আ মানে অলরেডি বিদ্যুৎ নেই, উপরে কোনো ফ্যানের কোনো বাতাস নেই। খুব গরমের ভেতরে এই ভিডিওটা করা হয়েছে এবং দেখতে পাচ্ছ টর্চ অর্থাৎ মোবাইলের টর্চ জ্বালিয়ে এই ভিডিওটা করা হয়েছে। সুতরাং এই ভিডিওটা যেহেতু একটু কষ্ট করে করা হয়েছে এবং খুব ইফেক্টিভ একটা ভিডিও, আমি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব এই ভিডিওটা একটু শেয়ার করবে। নিজের ফেসবুকের টাইমলাইনে একটা বা শেয়ার করে দেবে যাতে তোমার বন্ধুরাও এই ভিডিওটা দেখতে পারে। আর অবশ্যই তুমি একটা কমেন্ট করে যাবে যে ভিডিও কেমন লেগেছে এবং তুমি ক্লাসগুলো চাও কিনা এই সম্পর্কে একটা কমেন্ট করে গেলে আমি ভিডিও বানানোর জন্য আরেকটা ইন্সপিরেশন পাবো এবং তোমাদেরকে জিএসটি প্রিপারেশন একবারে ফ্রিতে দিয়ে দেবো। ইনশাআল্লাহ। তুমি এতটুকু গ্যারান্টি আমার থেকে নিতে পারো। কারণ আমি ঢাকা ইউনিভার্সিটি রিটেন এর জন্য বলেছিলাম। আমি তোমাদের কাছে সিম্পল একটা ওয়াদা করেছিলাম যে আমি ঢাকা ইউনিভার্সিটির জন্য ২০ টা রিটেন ক্লাস একেবারে ফ্রিতে দেবো এবং এই ২০ টা ক্লাস থেকে তোমাদের কমন আসবে। আলহামদুলিল্লাহ তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছো তারা কিন্তু আমার রিটেন এর ফ্রি ক্লাস থেকে কিন্তু কমন পেয়েছো। তো এখানেও আমি তোমাদেরকে ছোট করে একটা কথা দিতে চাই যে তোমাদের এই যে জিএসটি প্রিপারেশনটা আছে এটা তোমাদেরকে একেবারে ফ্রিতে করে দেব। জাস্ট তোমাদের একটা রেসপন্স প্রয়োজন। তোমরা আমাকে রেসপন্স করলে আমি তোমাদের কোর্সটা আরো আ এগোনোর জন্য ইন্সপায়ারেশন পাবো। ওকে, তো ভালো থাকবে এবং এখানে আরো বেশি প্র্যাকটিস করবে। তোমাদের হাতের কাছে যেসব বই আছে সবগুলো দিয়ে প্র্যাকটিস করবে। দেখবা যে খুব ইজিলি পেরে যাবে। অথবা তোমার কোচিং এ যদি শীট থাকে সেই শীট থেকে তুমি প্র্যাকটিস করতে পারবে। ওকে, ভালো থেকো। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট আছে সেখান থেকে করে নিবে। আল্লাহ হাফেজ।